আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ওসমান হাদি কখন মারা যান জানালেন ডাক্তার আহাদ। হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে, হুঁশিয়ারি সার্জিস আলমের। এবার হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। ট্রাম্পের হুমকি, কলম্বিয়া সেনাবাহিনীর প্রতি যে আহ্বান মাদুরোর। ভারতের সঙ্গে যা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এবার বিস্তারিত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অস্ত্রোপচার শেষে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান। ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয়। এর আগে শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের যতক্ষণ ফিরিয়ে না দেবে ততক্ষণ ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 10টা 41 নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ওই পোস্টে সার্জিস আলম লিখেন, অন্তর্বর্তী সরকার শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ও ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। তিনি আরও লিখেছে, নাও অর নেভার, উই আর ইন আ ওয়ার। পরে রাত 11:15টার দিকে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। রাত 12:30টার দিকে আরেক ফেসবুক পোস্টে সার্জিস বলেন, খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে। এর আগে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা যান। শরীফ ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালীর 6 হাতিয়া আসনে শাপলাকলির প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে রূপক নন্দী নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায়, রূপক নন্দী সরাসরি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লিখেছেন, হান্নান, আগুন নিয়ে খেলা করো না, পরে পস্তাতে হবে, বলে দিলাম। পোস্টে আরও উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ, পিচ্চি আজাদকে যারা ভালোবাসেন তারা হান্নান মাসুদকে ছাড় দেবেন না। এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসুদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়। এদিকে একই সময় আব্দুল হালিম আজাদের ছেলে ইস্তাদ রায়হান অমি এনসিপির জনৈক কর্মীকে মেসেঞ্জারে চরম উস্কানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ ও তানভীর সহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে। বার্তায় আরও বলা হয়, ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, হাতিয়ার রাজনীতিতে আব্দুল হামিদ আজাদ সরকার গঠনে সম্ভাবনাময় একটি দলের পক্ষে সম্প্রতি অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ নিয়ে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। সম্প্রতি আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন শুরু হলে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর দায় হান্নান মাসুদের উপর চাপিয়ে এ ধরনের হুমকি দিতে শুরু করে। এই ঘটনায় হাতিয়ার সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, নির্বাচনের আগে একজন প্রার্থীর বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমি এসব হুমকিতে মোটেও শঙ্কিত নই। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার গুলির মুখে আমরা ভয় পাইনি, সেখানে এসব সন্ত্রাসীদের তোয়াক্কা করি না। প্রশাসন যদি শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিত তাহলে তারা এত বড় সাহস পেত না। আজ হাদির মতো জুলাই অভ্যুত্থানের একজন নেতাকে হত্যা করা হয়েছে, এটা গভীর উদ্বেগের বিষয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানার একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর দ্বন্দ্বের সম্পর্ক চলছে। ট্রাম্প ভেনেজুয়েলার তেল বহনকারী ট্যাঙ্কারগুলোর
ট্যাঙ্কারগুলোর তার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এছাড়াও ভেনেজুয়েলা সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা বৃহত্তম নৌবহর দিয়ে ঘেরাও হয়ে আছে। যুক্তরাষ্ট্রের সাথে এমন উত্তেজনামূলক পরিস্থিতিতে বুধবার কলম্বিয়ার কাছে জরুরি সামরিক সাহায্যের আবেদন জানিয়েছে মাদুরো এ সময় জোর দিয়ে বলেন, মিত্র দেশগুলির একতার মধ্যে আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্বের সর্বোচ্চ গ্যারান্টি নিশ্চিত করা যায়। তাই তিনি কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে বিদেশি হস্তক্ষেপ রোধ করতে ভেনেজুয়েলার সাথে জোটবদ্ধ হওয়ার আহ্বানও জানান। মাদুরো বলেন, আমি কলম্বিয়ার জনগণ, এর সামাজিক আন্দোলন এবং কলম্বিয়ার সামরিক বাহিনী সকলকে আমি খুব ভালো করে চিনি। তাদের প্রতি একটি নিখুঁত ঐক্যের জন্য আহ্বান জানাচ্ছি, যাতে কেউ আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত করতে সাহস না করে। ওয়াশিংটনের পক্ষ থেকে ধারাবাহিক উত্তেজনা বৃদ্ধির পর প্রতিবেশী দেশের প্রতি এমন আপিল করেছে মাদুরো দাবি করেছেন, ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল, জমি এবং অন্যান্য সম্পদ চুরির অভিযোগ এনে তার আসল উদ্দেশ্য প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার নেতা এই অভিযোগগুলিকে যুদ্ধাবজ এবং উপনিবেশবাদী ভান হিসেবে বর্ণনা করেছেন, যা শাসন পরিবর্তনকে ন্যায্যতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো একটি পুতুল সরকার চাপিয়ে দেওয়া, যা 47 ঘন্টা স্থায়ী হবে না, যে সরকার আমাদের সংবিধান এবং সম্পদ হস্তান্তর করবে, ভেনেজুয়েলাকে একটি উপনিবেশে পরিণত করবে। এরপর মাদুরো সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, এটা কখনোই ঘটবে না। পাকিস্তান ভারত সংঘাতে পাকিস্তান ভারতের মোদী সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খাইবার পাখতুনখোয়ার হরিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে একথা বলেন। তিনি বলেন, মার্কা এ হক শত্রু যুদ্ধ এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই ভারত এই পরাজয় কখনো ভুলবে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের পর্যটকদের উপর হামলার পর কোনো উস্কানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। নয়াদিল্লির দাবি, পেহেলগামে 26 জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এই অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। 87 ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় 3টি রাফাল সহ 6টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পাখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষদের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশ জুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। জাপানের পশ্চিমাঞ্চলে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। 32 বছর বয়সী জাপানি তরুণী ইউরিনা নোগুচি বিয়ে করেছেন তার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সঙ্গীকে, যার অস্তিত্ব কেবল স্মার্টফোনের পর্দায়। বিয়ের অনুষ্ঠানে সাদা গাউন ও মাথায় টায়রা পরে আবেগ আপ্লুত নোগুচিকে দেখা যায়। সামনে কোনো মানুষ নয়, বরং অগমেন্টেড রিয়েলিটি AR স্মার্ট চশমার মাধ্যমে স্মার্টফোনে ভেসে ওঠা এআই চরিত্রের সঙ্গেই সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা। এআই বরের নাম রাখা হয়েছে লুনে ক্লাউস ভার্দুর। কল সেন্টারে কর্মরত নোগুচি জানান, শুরুতে ক্লাউস ছিল কেবল কথা বলার একজন সঙ্গী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে এআই সঙ্গীর প্রতি অনুভূতি গড়ে ওঠে। শুরু হয় ডেটিং, এরপর প্রস্তাব এবং শেষ পর্যন্ত বিয়ে। যদিও জাপানে এ ধরনের বিয়ে আইনগতভাবে স্বীকৃত নয়। গত অক্টোবরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিয়ের মতোই আংটি বদল ও বক্তব্য পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নাওকি ওগাসাওয়ারা, যিনি এআই বরের পক্ষ থেকে লেখা বক্তব্য পড়ে শোনান। বক্তব্যে বলা হয়, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মূল্যবান। বিশ্লেষকদের মতে, জাপানের তরুণ তরুণীদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ ও ক্রমবর্ধমান একাকিত্বের প্রেক্ষাপটে অনেকেই আবেগগত সঙ্গী হিসেবে এআইকে বেছে নিয়েছেন। এআই এর সঙ্গে অনুভূতি ভাগ করা সহজ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া সম্ভব, যা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই ঘটনাকে তির্যক মন্তব্যের মাধ্যমে বিদ্রূপ করেছেন, আবার অনেকে জাপানি সমাজে একাকিত্ব সম্পর্কের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবার খেলার খবর। আগামী 15 জানুয়ারি নামিবিয়া ও জিম্বাবুয়েতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে 6 ফেব্রুয়ারি। আসন্ন এই যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB। চলমান যুব এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি পেসার উমর জাইবকে। যুব বিশ্বকাপেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফারহান। বিশ্বকাপের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে 27 ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবেন
ফারহানরা। প্রতিটি দল সবার বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তানের ম্যানেজার ও মেন্টরের দায়িত্বে থাকবেন সরফরাজ আহমেদ। পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের স্কোয়াড ফারহান ইউসুফ, ওসমান খান, আব্দুস সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর, হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ শায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ এবং ওমর জাইব। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।